কত বড় এখনো পর্যন্ত এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভাবশালী ভাবুন, বা কত বিত্তশালী ভাবুন, বা কত বড় সে লাটের বাট লাট সাহেব ভাবুন, যে তার করা অভিযোগ আজকে আরেকটা নতুন বিশেষণ দিলাম, মূর্খ ভাইপো পাবেন। কেন মূর্খ ভাইপো মূর্খ ভাইপো বারবার বলছি? এক করতে গিয়ে আরেক হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁশ হয়ে গেছে। যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতায় যেটা বাড়ি আর কি, আর উনি সাংসদ হচ্ছেন ডায়মন্ড হারবারের 2014-তে, 2019-এ আর 2024-এ তিনি সাংসদ হয়েছেন। এবং সেখানে কি হয়েছে না হয়েছে এখন নিশ্চয়ই আপনারা কেউ কেউ জেনে গেছেন। তবু যেটা না বললেই নয়, যে ভোট টোট দিতে দেওয়া হতো না, লুট করা হতো, ভয় দেখানো হতো, এবং কেউ ভুল করে যদি কোনো পঞ্চায়েত স্তরে একবার সে মনোনয়ন জমা দিত, কোনো পুরসভায় যদি মনোনয়ন জমা দিত, তাকে একদম পিটিয়ে আদমরা করা হতো, অথবা মেরে ফেলা হতো, অথবা নিখোঁজ করিয়ে দেওয়া হতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছিল 4 তারিখে, যদি 4 তারিখে দুপুরের পর থেকে তারা জিতবে, তারা তো একদম কনফার্ম ছিল। ডিজে বাজাবো, শ্মশান তৈরি করতে বলেছিল, ইলেকট্রিক চুল্লি তৈরি করতে বলেছিল, তার হিসেব নেই। তার অগুন্তি সেই সব ঔদ্ধত্যের মধ্যে, অগুন্তি মূর্খামির মধ্যে এই যে অডিওটা শোনালাম, এটা হচ্ছে গতকাল রাতের অডিও। সে বলেছে, সে আর বাইরে বেশি কিছু বলতে পারে না। যেখানে বলছে সেটা হচ্ছে তার পিসির বাড়ির সামনে, পিসির বাড়ির গেটের সামনে। কেন না, পিসিকে যেহেতু রাজ্য সরকার, রাজ্যের বিজেপি সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দয়া করে হোক, দাক্ষিণ্য করে হোক, আর যে কোনো কারণেই হোক, বা নিয়ম মেনে হোক, তাকে Z+ দেওয়া হয়েছে মমতা ব্যানার্জিকে। আর মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একবার থুতু খেয়েছে, লাথি খেয়েছে, ডিম খেয়েছে, চড় থাপ্পড় খেয়েছে, তারপরে সেই ডায়লগটা কেন দিল না, তার যে এমপি অফিস সেটা পুরোপুরি ভুলভাল, মানে বেআইনি অফিস। একটা পার্টি অফিসের নামে 5 তলা বিল্ডিং তৈরি করেছিল, লিপস অ্যান্ড বাউন্ড, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু শুরুতে যে কথাটা আমাদের বলতেই হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি 3 দিনের রাজ্য সফরে এসেছেন, এবং আজকে তিনি আমুলের একটা কারখানা, তার এক্সটেন্ডেড কারখানা, প্রায় 700 কোটি টাকা সেখানে বিনিয়োগ করা হবে, তার উদ্বোধন করবেন। আর কিছুক্ষণ পরে, খানিকক্ষণ আগে তিনি ন্যাশনাল লাইব্রেরিতে একটা শব্দ সংগ্রহালয়, সেটার উদ্বোধন করেছেন। এবং সেখানে যা বলেছেন, একটা খুব সুন্দর কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছিলেন। তিনি বলেছেন যে এ রাজ্যের যে পরিবর্তন, সেটা নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর একটা মিলিত প্রচেষ্টাতে, তাদের নেতৃত্বে এই পরিবর্তনটা এসছে। কত বড় মনের মানুষ হলে এই কথাটা বলেন। দেখুন, অবশ্যই কৃতিত্ব সবার, অমিত শাহের কৃতিত্বও কম নয়, কিন্তু তিনি কৃতিত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারীকে এবং নরেন্দ্র দামোদর দাস মোদীকে। তো বলতে গিয়ে সেখানে কোনো রাজনৈতিক বক্তৃতা তিনি রাখেননি। তিনি যেটা বলেছেন যে প্রত্যেকটা শিশুর শিক্ষা গ্রহণ করা উচিত, প্রত্যেকটি মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত তার মাতৃভাষায়। অর্থাৎ আমার মা যে ভাষায় কথা বলছে, আমি যে ভাষা শুনে ছোটবেলা থেকে বড় হচ্ছি, সেই ভাষাতেই শিক্ষাটা লাভ করা উচিত। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সেই শিক্ষাটা দেওয়া উচিত। এর পাশাপাশি যদি সম্ভব হয়, তাহলে প্রত্যেকটি ছাত্রছাত্রী যে কোনো একটা অন্য ভারতীয় ভাষা, সেটা হিন্দি হতে পারে, সেটা যে কোনো উড়িয়া হতে পারে, বা অন্য কিছু, ইংরেজি হতে পারে, যে কোনো একটা বাড়তি ভাষা সে শিখতে পারলে ভালো। তবে মাতৃভাষাটা মাস্ট। সে বিজ্ঞানী হতে পারে, সে বড় হয়ে যে কোনো পেশায় যেতে পারে, কিন্তু মাতৃভাষাতেই সে ভাবতে শিখুক, এমনটা আবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তিনি গতকালকেও ছিলেন, তিনি বাংলাদেশ সীমান্তে গিয়ে বেশ কিছু কর্মসূচি, উত্তরবঙ্গে গিয়েছিলেন, সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবং গতকালকেই, যেটা আপনারা জানেন, যে সাতগাছিয়া বলে একটা বিধানসভা কেন্দ্র রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর, যার পুলিশ স্টেশন বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে, যেটা আমতলা বলে একটা জায়গা রয়েছে, যেটা আমতলা বারুইপুর রোড যেখান থেকে শুরু হচ্ছে, সেখানে একটা 5 তলা বাড়ি ছিল, বাড়ি এখনো আছে। তো সেই বাড়িতে বেশ কিছু জায়গায় সেখানে সরকারের তরফে, জেলা প্রশাসনের তরফে বুলডোজার পাঠানো হয়েছিল। বুলডোজার পাঠিয়ে সেখানে কিছু ভাঙচুর করা হয়েছে। মানে ওই যে কাঠামোটা ছিল, সেটা বেআইনি কাঠামো। ভালো করে শুনুন কেন বলছি বেআইনি। দর্শকদের একটা অংশ তো আবার এই অভিষেক ব্যানার্জি, তার পিসি, তারা তাদের পন্থী।
তাদের জন্যই বলছি যে কেন বেআইনি জানেন তো, যে জমিটা কেনা হয়েছিল সেটা লিপস অ্যান্ড বাউন্সের নামে। লিপস অ্যান্ড বাউন্স এই কুখ্যাত সংস্থা বিভিন্ন রকমের চুরি জোচ্চুরিতে যে হাত পাকিয়েছিল, যার সঙ্গে চাকরি চুরি জড়িত থাকার অভিযোগ ছিল, সেটা প্রমাণিত সত্য হয়ে গিয়েছে। কোটি কোটি টাকা সাইফন করা হয়েছে, হাওলার টাকা, কালো টাকা কি করে সাদা করা হয়, সেই কোম্পানিটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি। ওয়ান অফ দ্য ডিরেক্টর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত ব্যানার্জি। আর এই আমতলার যে পার্টি অফিসটা, সেখানে এই যে জমির মালিকানা, তার সঙ্গে তৃণমূলের কিন্তু অফিসিয়ালি যোগ কিছু নেই, মানে কাগজে কলমে নেই। নামে বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ছবি দিয়ে, এবং এমপি অফিস মুখে মুখে বলা হয় বটে, কিন্তু অফিসটা আদতে লিপস অ্যান্ড বাউন্সের। লিপস অ্যান্ড বাউন্স বারবার বলতে হচ্ছে। এই লিপস অ্যান্ড বাউন্সের অন্যতম ডাইরেক্টর অমিত ব্যানার্জিও এই জমির মালিক। তো এই জমির মালিকানা, এই জমির যে এত বড় বিল্ডিং, 5 তলা বিল্ডিং, সেটা তার যে নকশা অনুমোদিত হয়েছে কিনা, নকশা অনুমোদন করা হয়নি। ওটা পঞ্চায়েত এলাকা, হয় পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, বা জেলা পরিষদ থেকে, কোনো একটা জায়গা থেকে তো তাকে অনুমতি নিতে হবে। মানে আমি একটা বিরাট টাকা আছে বলে জমি কিনলাম, তারপরে সেই টাকায় বিরাট বড় একটা বিল্ডিং করে ফেললাম, কারো কোনো অনুমতির তোয়াক্কা নিলাম না, কোনো বিল্ডিং প্ল্যান স্যাংশন করালাম না, বিরাট বড় আরেকটা বড় মহাচক্করে পড়তে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা বলবো। কবে কবে নোটিশটা দেওয়া হয়েছিল জানেন? জুনের 30 তারিখে আর জুলাইয়ের 7 তারিখে দুবার নোটিশ দেওয়া হয় জেলা প্রশাসনের তরফে। এই যে যারা ডাইরেক্টর, অভিষেক ব্যানার্জিকে কেন দিতে যাবে? তার তো মালিকানায় নাম নেই। অভিষেকের বাবা, অফিসিয়ালি বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, তার কাছেও নোটিশটা পাঠানো হয়েছিল 15 তারিখে, মানে 15ই জুলাইতে ডেকে পাঠানো হয়েছিল সমস্ত কাগজপত্র নিয়ে। কেউ যায়নি। যদিও ভাইপো আবার বলছে, ভাইপো বাবু বলছে, ভাইপো সোনা বলছে, কয়লা ভাইপো বলছে, তোলাবাজ ভাইপো বলছে, এগুলো সব একজনই। তো সে বলছে যে না, সব আইন কানুন মেনে করা হয়েছিল। তাহলে কেন আপনারা যাননি? কেন এই দুবার নোটিশ দেওয়ার পরেও কোনো রকমের রিপ্লাই দেওয়া হয়নি? আসলে ভেবেছিল যে এখনো পর্যন্ত তার পিসির সরকারটাই রয়েছে একদম। আর মূর্খ কতটা ভাবুন, মানে মূর্খেরও তো অনেক ভাগ থাকে। অশিক্ষিত আর মূর্খ দুটো আলাদা। তার পাশে একটা অশিক্ষিত দাঁড়িয়েছিল, চোরকু। তো অশিক্ষিত অনেক সময় কি হয়, যে সে কোনো পারিবারিক কারণে বা কোনো আর্থিক কারণে পড়াশুনো করতে পারেনি, সে অশিক্ষিত। আর মূর্খ হচ্ছে দাম্ভিক, অহংকারী, মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে। এই অভিষেক ব্যানার্জি যে গ্রাজুয়েশন করেছিল আর MBA করেছিল যে প্রতিষ্ঠান থেকে, সেটা ফেক ইউনিভার্সিটি, সেটা আপনারা এতদিনে জেনে গেছেন। দিল্লির একটা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ওই প্রতিষ্ঠান থেকে কোনো ডিগ্রি দেওয়া যাবে না, অথচ সেখান থেকে ডিগ্রি নিয়ে এই ভাইপো এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আর ওই প্রতিষ্ঠানে পড়তে গিয়েই রুজিরা নারুলার সঙ্গে তার পরিচয় হয়, তারপরে তার সঙ্গে প্রেম হয়, তারপরে তার প্রণয় হয়, তারপরে বিবাহ হয়, ইত্যাদি ইত্যাদি। আজকে রুজিরার প্রসঙ্গটা আর বেশি টানছি না, শুধুমাত্র এই মূর্খ ভাইপোর ওপরে আমরা একটু কনসেন্ট্রেট করতে চাইছি। মূর্খ কেন বলছি? দেখুন, সে বলছে যে এই যে 2026-এ ভোট হয়ে গেল, সে তো জানতো বা সে বিশ্বাস করতো, তার যে দাম্ভিকতা, তার যে অহংকার, এইসব দিয়ে সে ভাবতো সে আসবে ক্ষমতায়, আবার এলে সম্ভবত তাকে ডেপুটি CMও করে দেওয়া হতো, এমনটা সব সলতে পাকানো শুরু হয়ে গিয়েছিল। তো বেচারা হয়নি। এইবার এসে বলছে 2031-এ যখন ভোট হবে তারপরে সে জিতবে, 5 বছর পরে সে জিতবে, এখন থেকে বলছে। এবং তখন বিজেপির কোনো পার্টি অফিস আর আস্ত থাকবে না। আমার ধারণা এটা নিয়েও একটা FIR হবে। যদি বলেছিল না, যদি না বলেছিল যে 4 তারিখে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে না, মানে কি চাপকানো হবে, মারা হবে, তার তো লিস্টও হয়ে গিয়েছিল। ফলতায় জাহাঙ্গীর আমাকে বলেছে যে ইলেকট্রিক চুল্লি দেওয়ার জন্য সেখানে অনেকে মরে যাবে হার্ট অ্যাটাক হয়ে, সেখানে পোড়ানো হবে। তার মানে কি খুন করার একটা হুমকি ছিল। আর এই ডিজে বাজানোর মানে কি পেটানোর হুমকি ছিল, গুন্ডামি করার হুমকি ছিল। আবার সে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে যে ভয়েস ক্লিপটা আপনাদের দেখালাম, সেখানে সে বলছে, মূর্খ ভাইপো বলছে যে 2031-এ যখন আমরা ক্ষমতায় আসব তখন আর বিজেপির কোনো পার্টি অফিসকে আস্ত রাখবো না। ঔদ্ধত্য কোন জায়গায় গেলে, দাম্ভিকতা কোন জায়গায় গেলে, মূর্খামি কোন জায়গায় গেলে মানুষ এরকম বলতে পারে? তার তো শেষ নেই, মানে তার পাপের শেষ নেই, অন্যায়ের শেষ নেই, অভিযোগের তো শেষই নেই। সে তো বলেছিল যে আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে হাঁটতে হাঁটতে আমি চলে যাব ফাঁসির দড়িতে, অথচ দুর্নীতিতে পুরো ডুবে গেছে, আর দেখতে পাওয়া যাচ্ছে না। একটা অদ্ভুত নতুন তথ্য মনে পড়লো, বলবো? শুনুন তাহলে।
অভিষেকের বাড়ি থেকে কালীঘাট মন্দিরের দূরত্ব হচ্ছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। প্রত্যেক দিন নিয়ম করে সকালে 1 ঘন্টা কালীঘাটের মন্দির বন্ধ করা থাকতো, বন্ধ মানে অন্য লোকেদের জন্য বন্ধ করা থাকতো, শুধুমাত্র অভিষেকের বউ যে রুজিরা নারুলা, যে কিনা এদেশের নাগরিক নয়, যার ভোটাধিকার নেই, সে ওখানে পুজো দিতে যাবে বলে ওই কালীঘাটের মন্দির বন্ধ করা থাকতো সর্বসাধারণের জন্য 1 ঘন্টা করে। কোন সংবাদ মাধ্যমে এই খবরটা আপনারা পাবেন না। দেখুন, পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ডিজিটাল চ্যানেল নবান্ন নিমন্ত্রণ যে কোনো কারণেই হোক, কেন্দ্রীয় সরকারের চোখে পড়ুক বা নির্বাচন কমিশনের চোখে পড়ুক বা রাজ্য সরকারের চোখে পড়ুক বা রাজ্যের সিইও দপ্তরের চোখে পড়ুক, আমরা আমন্ত্রণ পেয়েছিলাম এবং আমরা দিল্লিতে গিয়েছিলাম। এই কারণে পরশুদিনও কোনো এপিসোড তৈরি করতে পারিনি, আগামীকালকেও পারিনি। পরশুদিন করেছিলাম একটা পডকাস্ট, তার আগের দিন পারিনি। কেন পারিনি? তার কারণ দিল্লি যাওয়া, দিল্লি থেকে ফেরার দিনে একটা শারীরিকভাবে ক্লান্তি থাকে, এই কারণে করতে পারিনি। কিন্তু দিল্লিতে গিয়ে আপনাদের একটা পডকাস্ট আমরা দেখিয়েছি প্রসেনজিৎ বক্সির। তো আমরা এই দায়িত্ব নিয়ে খবরগুলো করি বলেই, একদম জেনুইন খবরগুলো দেই বলেই হোক আর যে কারণেই হোক, আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ডিজিটাল চ্যানেল নবান্ন নিমন্ত্রণ। তার জন্য আমরা কৃতজ্ঞ নির্বাচন কমিশনের কাছে, রাজ্য সরকারের কাছে। তো আমরা গিয়েছিলাম, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। যেহেতু জ্ঞানেশ কুমার বলেছেন যে তাকে আমরা কোট করতে পারবো না, তার কোনো কথা আমরা শোনাতে পারবো না, দেখাতে পারবো না, এই কারণে তার কোনো বাইট বা তার কোনো ভিডিও আমরা দেখাইনি। ছিলাম পশ্চিমবঙ্গ থেকে যে কয়েকজন গিয়েছিল, গোটা দেশ থেকেই ডাকা হয়েছিল সাংবাদিকদেরকে, তাদের মধ্যে নবান্ন নিমন্ত্রণকে ডাকা হয়েছিল এডিটর ইন চিফ হিসেবে আমাকে, মানে দীপঙ্কর মণ্ডলকে। তার জন্য আমরা কৃতজ্ঞ। তো যে প্রসঙ্গে কথা বলছিলাম সেই কথাটা আরেকবার একটুখানি মনে করিয়ে দিই। দেখুন, এই যে ভাইপো যেটা বলল সেটা কি, মানে আমরা তো বলছি মূর্খামি, দাম্ভিকতা, নোংরামি, ঔদ্ধত্য, এগুলো। আপনারা কি মনে করছেন? আপনারা জানাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলল যে 2031-এ ক্ষমতায় এলে বিজেপির একটা পার্টি অফিসও আমরা আস্ত রাখবো না, এটাকে আপনারা কি চোখে দেখছেন? এটাকে কিভাবে বর্ণনা করবেন? কোন বিশেষণ দেবেন? মূর্খ ভাইপো নাকি অন্য কিছু? অন্য কিছু যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এর একটা আপডেট আছে। আমতলার যে পার্টি অফিস সেটা তো বেশ কিছুটা ভাঙা হয়ে গেছে যেহেতু বেআইনি নির্মাণ, এবং সেখান থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার হয়েছে। ফুটপাত দখল করে সেখানে জেনারেটর ছিল, সেটাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে স্থানীয় মানুষদের একটা অংশ তারা গিয়ে হাতুড়ি মেরেছেন, জয় শ্রীরাম ধ্বনি শোনা গেছে। তার কারণটা হচ্ছে এটা নামে এমপি অফিস হলেও দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনো মানুষ এই অফিস থেকে যদি এমপি অফিস হয়ে থাকে তাহলে তো কিছু পরিষেবা পাবে, কোনো মিনিমাম ইনকাম সার্টিফিকেট বা অন্যান্য কোনো পরিষেবা, বিভিন্ন অভিযোগ সেখানে দায়ের করা, কিচ্ছু করা যেত না। এরপরে অভিষেক ব্যানার্জি কি করলো? সে চলে গেল কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের একজন মহান বিচারপতি, তার নাম হচ্ছে রাজা বসু চৌধুরী, বিরাট বড় বিচারপতি রাজা বসু চৌধুরী। তার এজলাসে আজকে শুনানি হলো। ভাবুন, আজকে হচ্ছে রবিবার, আর কিছুক্ষণ পরে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে। আপনারা সব আর্জেন্টিনা নাকি স্পেন কে জিতবে সেটা নিয়ে আপনারা উদ্গ্রীব হয়ে আছেন। মেসি অবশ্যই গোল করবে সেই আশা আপনারাও করছেন, আমরাও করছি। ছুটির দিন, স্কুল কলেজ অফিস কাছারি কোর্ট সব বন্ধ। কত বড় এখনো পর্যন্ত এই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রভাবশালী ভাবুন, বা কত বিত্তশালী ভাবুন, বা কত বড় সে লাট সাহেব ভাবুন, যে তার করা অভিযোগটা করেছিল লিপস অ্যান্ড বাউন্স, আর হুমকিটা দিয়েছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি কালকেই জানিয়ে দিয়েছিল আমরা কোর্টে যাব, আমরা হাইকোর্টে যদি না হয় সুপ্রিম কোর্টে যাব। বিরাট, আসলে কত হাজার কোটি টাকা, কত বড় ধনকুবের, তার তো এখনো পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না। যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে বড় বড়, মানে সে টাটা, আম্বানি, বিড়লা, যে যত বড় শিল্পপতি হোক না কেন, এই ভাইপোর মতো, আপনারা অনেকে লুচ্চা ভাইপো বলেন, তার মতো এত প্রভাবশালী লোক খুব কম আছে। আজকে আরেকটা নতুন বিশেষণ দিলাম, মূর্খ ভাইপো। সেই মূর্খ ভাইপো আজকে চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টে এই রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি হয়েছে। কেন মূর্খ বলছি এবারে পরিষ্কার ভালো করে আপনারা টেরটা পাবেন কেন মূর্খ ভাইপো বারবার বলছি। হ্যাঁ, কলকাতা হাইকোর্ট বলেছে যে যতটা ভাঙা হয়েছে আর ভাঙার দরকার নেই, এই অবস্থায় একটা স্থিতাবস্থা থাকবে, অর্থাৎ যা হয়ে গেছে আর ভাঙতে হবে না।
কিন্তু পাশাপাশি কলকাতা হাইকোর্ট বলেছে, বিচারপতি ইনার বেঞ্চ বলেছে যে ওখানকার যা যা কাগজপত্র আছে জমা দাও কোর্টে। ওর মালিককে, এই যে ভবনটা 5 তলা ভবন তৈরি হলো তার অনুমতিটা কোথায়, সমস্ত কিছু লিগাল কাগজপত্র কলকাতা হাইকোর্টে জমা দাও। এই কারণে বলছি মূর্খ ভাইপো, এই কারণে মূর্খ ভাইপো বলছি। কেন বললাম? তার কারণ ভেঙে তো দিত, মানে ওই যে চুলকে ঘা করে দিল, ভালো জায়গা চুল করলো, চুলকে ঘা করে দিল, পরিবেশটাকে আরো অশান্ত করে দিল, বিজেপি কর্মীদের মধ্যে আরো বেশি ক্ষোভ বেড়ে গেল, ডায়মন্ড হারবারের মানুষের মধ্যে, আমতলার মানুষের মধ্যে, ওই সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের যারা সাধারণ মানুষ তারা তো আরো বেশি ছিছি থুথু করবে, আরো বেশি খবর হবে, আরো সবাই জানতে পারবে যে কত বড় কেলেঙ্কারি। কারণ কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটা বের করে ফেলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙচুরটাকে বন্ধ করতে গিয়ে, বুলডোজার অ্যাকশনটাকে বন্ধ করতে গিয়ে লিগাল কেসে ফেসে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পিসির আদরের ভাইপো নাকি সন্তান, একটা রক্তের সম্পর্ক তো আছে, কিন্তু সে যেহেতু জালি বিশ্ববিদ্যালয়ে জালি প্রতিষ্ঠানে পড়াশুনো করেছে, ফলে এই কারণেই বলছি মূর্খ। এক করতে গিয়ে আরেক হয়ে গেছে, হিতে বিপরীত হয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁশ হয়ে গেছে। আপনারা টিভি চ্যানেলে দেখবেন, আপনারা খবরের কাগজে দেখবেন যে বিরাট বড় জয় পেয়ে গেল অভিষেক ব্যানার্জি, নাকি জয় পেয়ে গেল। আমরা বলছি না, এটা জয় নয়, এটা পরাজয়। তার কারণ কলকাতা হাইকোর্ট যখন কাগজপত্র চেয়েছে, এবারে একটা একটা করে গিট খুলতে খুলতে কোথায় গিয়ে যে থামবে তার ঠিক নেই। এরপরে তো আরো যত অবৈধ কিছু পার্টি অফিস রয়েছে, যত অবৈধ সম্পত্তি রয়েছে তার খোঁজ করতে শুরু করবে। সুসুর করে, মানে গর্তে কার্বলিক অ্যাসিড দিলে কেমন ভাবে সুসুর করে বেরিয়ে আসে, সেইভাবে একই অবস্থা হবে, একই অবস্থা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মানে জড়িয়ে যাচ্ছে, নিজের মূর্খামিতে আরো বেশি জড়িয়ে যাচ্ছে, আরো বেশি বিপদে পড়ছে। তার পাশে যে অশিক্ষিত চরকু দাঁড়িয়েছিল, সে কিন্তু মুখ চুন করে দাঁড়িয়ে আছে। সে হাসছেও না, কাঁদছেও না, সে চুপও করাচ্ছে না, সে টু শব্দটি করছে না। তার কারণ সে হতে পারে অশিক্ষিত, কিন্তু তার ওই কাণ্ডজ্ঞানগুলো সম্ভবত এখনো রয়েছে, যে যখনই লিগাল ব্যাটেলে যাবে তখন আরো বেশি করে সে বিভিন্ন ফাঁসে জড়িয়ে পড়বে, বিভিন্ন দুর্নীতির পাঁকে আরো বেশি করে ডুবে যাবে। বুঝলেন কেন বলছি মূর্খ ভাইপো? বারবার বলছি, আপাতত নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার হয়েছে। যারা ভাইপোর এখনো অনুগামী তাদের কাছেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাও কমেন্ট করে জানাবেন যে আমরা ঠিক বলছি নাকি ভুল বলছি। মূর্খ বললে কি রাগ করলেন? আপনারা কি বলতে চান? শিক্ষিত, মেধাবী, ভদ্র, তাই বলবেন কমেন্ট করে, তাই শুনে নেব। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।